আমরা ইলেকশন কমিশন করে দিয়েছি, আবার এই দিক দিয়ে 6টা কমিশন হচ্ছে। এই দুইটা প্যারালাল কাজ করছে। কমিশনগুলো রিপোর্ট দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। তারপরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট এই পুরো রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন, সমাজের সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, বলে একটা কনসেনসাস হবে। কনসেনসাসের উপরে আমরা বুঝবো যে কী পরিমাণ রিফর্মটা লাগবে বা কি কি রিফর্মটা করতে হবে। সেই রিফর্মটা আসলে ডিকটেট করবে ইলেকশনটা কবে হবে। দর্শক আমন্ত্রণ, নাগরিকের বিশেষ আয়োজন বলা না বলায়। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সরকারের মুখপাত্র শফিকুল আলম। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠানের আসলে একটা বিশেষ পাওয়া, সেটি হচ্ছে যে আপনি একজন গণমাধ্যম কর্মী, সুতরাং সেই জায়গা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। প্রথমে আমি যেটি আসলে জানতে চাই আপনার কাছে, গণমাধ্যম কি স্বাধীন? হ্যাঁ, গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। আমি মনে করি যে গত 100 দিন, আরও 100 দিনের বেশি হয়ে গেছে, আপনি যদি কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বা কোনো নিউজ ওয়েবসাইটকে জিজ্ঞেস করেন যে তারা স্বাধীন কিনা, তারা এক বাক্যে বলবে তারা পুরোপুরি স্বাধীন। গণমাধ্যম সংস্কার কমিশন, তো গণমাধ্যম সংস্কার কমিশনে আপনাদের আসলে পরিকল্পনা কীরকম, বা এটা আসলে কোন প্রক্রিয়াতে গিয়ে কাজ করবে? গণমাধ্যম সংস্কার কমিশনটা আপনারা দেখেছেন, এখানে যিনি লিড করছেন কামাল আহমেদ, উনি বিবিসির অনেক দিনের পুরনো সাংবাদিক। বিবিসি উনি দেখেছেন, ইউএনের হয়ে উনি অনেক জার্নালিজম করেছেন। উনি পুরো ওয়েস্টার্ন সোসাইটি, যে সমস্ত সোসাইটিতে ফ্রি মিডিয়া আছে এবং ফ্রি মিডিয়া আসলে কিভাবে অপারেট করে সেটার ব্যাপারে উনি খুবই ভালো জানেন। এবং তার সাথে আমাদের যাদেরকে উনি নিয়েছেন, দে আর অল ক্যাপাবল লোক। তারা যেটা করবেন যে ওনারা দেখবেন যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির কী অবস্থা আছে এবং কি করলে এই ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হয়, জিনিসটা উনি খুব সিরিয়াসলি করবেন। এবং ওনারা দেখবেন যে যেইগুলো ল আছে, রিপ্রেসিভ ল আছে, কোন কোন লগুলো অ্যামেন্ড করতে হবে বা কোন কোন লগুলো বাদ দিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ধরেন সাংবাদিক যারা আছেন তাদেরও তো ওয়েলবিংয়ের একটা বিষয় আছে। সাংবাদিকরা কি ভালো মতো বেতন পাচ্ছেন কিনা, তাদের রাইটসের জায়গাগুলো হ্যাম্পার হচ্ছে কিনা, তাদের যেগুলো পার্কস আছে, বেনিফিটস আছে, সেগুলো ওনারা পাচ্ছেন কিনা, বা তারা যে হোস্টাইল এনভায়রনমেন্টে অনেক সময় কাজ করেন, অনেকে জানেন সাংবাদিক আহত হয়ে যায়, অনেকে মারা যান, উনি আসলে কতটা রিপারেশন পান, কতটা উনি কম্পেনসেশন পান, বা প্রতিষ্ঠানগুলো বা তার ব্যাপারে কতটুকু হেল্প করে, এই পুরো সমস্ত জিনিস ওনারা দেখবেন। জি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছিল এবং সেই জায়গা থেকে আসলে জানতে চাইব, গণমাধ্যম কর্মীদের হাত পা বাঁধা এটা একটা প্রচলিত কথা, তাহলে এই যে মালিক পক্ষের একটা চাপ, এই সমস্ত কিছুকে আসলে সামলে গণমাধ্যম কিভাবে, মানে স্বাধীনভাবে কিভাবে গণমাধ্যম প্রতিষ্ঠা করা সম্ভব? এটা তো এখন ধরেন মালিক পক্ষ তার এডিটোরিয়াল প্রায়োরিটিস সেট করে দেয়। হ্যাঁ, সে যে প্রায়োরিটিসটা রাখতে চায়, অবশ্যই সেটা মানে আমরা তো আর সেইটাকে ইন্টারভেন করতে পারি না। আমরা যেটা দেখি যে আমাদের সবারই দেখা উচিত, শুধুমাত্র সরকারের না, বাংলাদেশে যারা প্রাইভেট যেগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা জার্নালিজমকে মনিটর করেন, তাদের দেখা উচিত যে এরা কতটা যে জার্নালিজমটা করছে সেটা ইথিক্যালি কতটা ঠিক হচ্ছে, বা এটা জার্নালিজমটা ঠিক কিনা। এইটা সমাজের মধ্যে যারা মিডিয়া মনিটর করেন তারা এগুলো দেখবেন। আমাদের তরফ থেকে আমরা চাই যে মিনিমাম রেগুলেশন, ম্যাক্সিমাম ফ্রিডম। আমরা চাচ্ছি খুবই একটা ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন খুব ভালোভাবে বলিষ্ঠভাবে প্রত্যেকটা হাউসে থাকুক, এবং এতে সবাই আমাদের সোসাইটি বেনিফিটেড হবে। সরকারের মুখপাত্র হিসেবে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুললেই আমরা দেখতে পাই যে জনমনে একটা চাপা ক্ষোভটা আসলে কিসের, যে জানমালের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই। এই দুইটি জায়গায় আমার স্পেসিফিক প্রশ্ন যে আপনাদের পদক্ষেপগুলো আসলে কি ছিল? না, আপনি যদি জানমালের নিরাপত্তা নাই, এটা আমি এটা মানব না। এই জন্য, কারণ আমরা যেটা করেছি, আমরা খুব এখনো পর্যন্ত ঢাকা শহরে গড়ে প্রতিদিন একজন করে খুন হচ্ছে। আমি আপনাকে বলি, আমরা খুবই ইন্টেন্সিভলি আমরা ক্রাইমটা মনিটর করছি, খুবই ইন্টেন্সিভলি। এবং আপনি জানেন আমরা গত সপ্তাহে বা এই সপ্তাহের প্রথম দিকে আমরা ক্রাইমের স্ট্যাটিস্টিক্স দিয়েছি। ওই ক্রাইমের যদি স্ট্যাটিস্টিক্স আপনি দেখবেন যে এই বছরে যে পরিমাণ ক্রাইম হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে গত বছরের থেকে কম। বিশেষ করে এই বছর ধরেন অক্টোবরে মার্ডার হয়েছে পুরো বাংলাদেশে হচ্ছে 244 জন। হ্যাঁ, এটা আমরা পুলিশের থেকে আমরা স্ট্যাটিস্টিক্স পুরো পুলিশ
পুরো বাংলাদেশের সমস্ত থানাগুলো থেকে এই ডেটাগুলো নিয়েছে। আর গত বছর ঠিক এই সময় ছিল 254 জন। পত্রিকাগুলোয় আপনি দেখছেন যে অনেকগুলো ক্রাইমের রিপোর্টগুলো প্রথমে আসলে আপনার একটা সেন্সটা তৈরি হয় যে দেশ বুঝি ক্রাইমের একদম ডেন হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু সেটা না। আমরা বারবার বলছি আপনি পুরো ন্যাশন ওয়াইড চিন্তা করেন, দেখেন পুরো স্ট্যাটিস্টিক্সগুলো আনেন, এনে আপনি কম্পেয়ার করেন প্রিভিয়াস ইয়ার থেকে যে এই ক্রাইমটা আসলে কমেছে না বেড়েছে। দেখেন আজকে যদি 4-5টা মার্ডার হয় তাহলে হয় কি পরের দিন পেপারগুলোতে পুরো সেন্সেশনাল মার্ডার পুরোটা ফ্রন্ট পেজ জুড়ে, তখন আপনার মধ্যে একটা সেন্স অফ ফিয়ার কাজ করে যে এটা আসলে কি ক্রাইম বেড়ে গেল। কিন্তু আপনি যদি ওয়াইডার লেন্থে দেখেন, ওয়াইডার একটা লেন্সে দেখেন, দেখবেন যে না, টোটাল ক্রাইম বা মার্ডার বা ড্যাকোইটি বা অন্যান্য যেগুলো সিরিয়াস ক্রাইম আছে সেগুলো আমরা মনে করছি যে কমে গেছে। এটা আমাদের মনে করি ল অ্যান্ড অর্ডার ইজ ফাইন রাইট নাও। জি স্যার, বাজার ব্যবস্থা হ্যাঁ আমরা স্বীকার করি অনেকে এই কষ্টে আছেন, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, যাদের লিমিটেড ইনকাম, তারা কষ্টে আছেন। এটার জন্য আমরা সত্যিকার অর্থে আমাদের চেষ্টাটা আছে, আমরা অস্বীকার করছি না। আমি তাদের সাথে সমব্যথী, কারণ আমি নিজে বাজারে যাই, দেখেছি যে কিছু কিছু পণ্যের দাম বেশি, বাট সেটার জন্য আপনি দেখেন আমরা শুধু কিছু না, 100 টাকার নিচে কোনো সবজিও নেই। না, এটাও আমি ভুল মনে করি। এটা 100 টাকার নিচে সবজি নেই, এটা গত মাসের হয়তো বা কথা। কিন্তু এখন আপনি জানেন কিছু কিছু সবজি অনেক দাম, এখন সেটা 100 থেকে নেমে 80-85-তে এসেছে। এটা 60-70 টাকা 40 টাকাও আমি সবজি দেখেছি। আমি নিজে বাজার করি তাই আমি বলছি। কিন্তু আমরা কি করছি? আমরা যেটা করছি যে আমরা যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলোর ক্ষেত্রে শুল্ক কমিয়ে দিয়েছে যে যাতে দামটা নিয়ন্ত্রণ হয়। আমরা যেটা করেছি যে সমস্ত পণ্যের এখানে সাপ্লাই কম সেটা আমদানি করার অনুমতি দিচ্ছি। 20 কোটির মতো আমরা ডিম আনার অনুমোদন দিয়েছি। তারপরে আমরা যেটা করছি যে আমরা ওএমএস এর মাধ্যমে আমরা বিভিন্ন শহরে আমরা স্বল্প আয়ের মানুষের মধ্যে আমরা আপনাদের এই পদক্ষেপগুলো দৃশ্যমান, কিন্তু আপনি আমদানি করা পণ্যগুলোর কথা বলছিলেন। আমাকে তো আসলে আলু আমার নিজের দেশের মাটিতে হচ্ছে, আলু কেন আসলে 400 টাকা কেজি হবে? এটা এবার আপনি কয়টা বন্যা হয়েছে বলেন? আমাদের আলুর যেটা হয় যেই সময়টা শুরু হয় বা ইয়েতে আপনি দেখেন কয়টা বন্যা হয়েছে? 6টা বন্যা হয়েছে, এবং এই বন্যাগুলো ছিল আনপ্রেসিডেন্টেড। কেন? কারণ হচ্ছে আপনি কি কখনো শুনেছেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা হয়েছে? ময়মনসিংহে বন্যা হয়েছে, শেরপুরে বন্যা হয়েছে, গ্রেটার সিলেটে 2-3 দফা বন্যা হয়েছে, নীলফামারী মানে কুড়িগ্রাম, নীলফামারী, ওইটাই পুরো ব্রহ্মপুত্র যেটা উপরের থেকে নর্দার্ন এরিয়া, এই জায়গায় বন্যা হয়েছে। তো আমরা তো তার মধ্যেও আমরা চেষ্টা করছি। বন্যা সমস্যা দৃশ্যমান, সেটা আমরা দেখেছি, স্বীকার করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাজার সিন্ডিকেট, অর্থাৎ পূর্বেও যে সমস্যাটা ছিল এখনো সেই একই সমস্যাটা রাইজ করছে বারে বারে। যে বাজার সিন্ডিকেট আমরা পুরোপুরি, আপনি দেখেন এই সিন্ডিকেটটা অনেক অনেক পুরনো। হ্যাঁ, এরা স্মার্ট। এদেরকে কালকে আপনি এটাকে ভেঙে ফেলবেন, এদেরকে এনে ধরে ধরে ইয়ে করবেন, সেটা তো হয় না। আমাদের চেষ্টাটা আছে না, আমরা শনাক্তও করছি এবং আমরা দেখছি যে এরা কোথায় কোথায় সাপ্লাই চেনে, মূল প্রবলেমটা এরা করে তো সাপ্লাই চেনে একটা কনস্ট্যান্ট করে, এবং সাপ্লাই চেনে যে ওরা চাঁদাবাজি করে। আমরা এই চাঁদাবাজি মুক্ত করার চেষ্টা করছি, আর সাপ্লাই চেনে যেগুলো জায়গায় ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে সেটাও আমরা মুক্ত করার চেষ্টা করছি। এই চেষ্টাটা চলমান। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটাকে আসলে চেয়েছে এবং একটা বিপ্লবের মধ্যে দিয়ে সরকার এসেছে। সেই জায়গা থেকে সাধারণ জনগণের জন্য, যারা আসলে এখন মানে জীবনযাপনই করতে পারছে না, তাদের জন্য আশার বাণী। না, জীবনযাপন করতে পারছে না এটা ঠিক না, আমরা তাদের কষ্টর সাথে আমরা সমব্যথী, আমরা তাদের সাথে আছি, আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে, কারণ আমরা মনে করি আমরা তাদের সরকার, তাদের জন্যই আমাদের এখানে থাকা, তাদের জন্য যতটুকু করা যায় আমরা পুরোপুরি দিচ্ছি, পুরোপুরি আমাদের সমস্ত শ্রম, আমাদের সমস্ত মেধা ওই কারণে ওদের এই এফার্টেই চলে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে আমাদের চেষ্টার কোনো শেষ নাই, আমরা চেষ্টা করছি। আর যেটা হচ্ছে যে আমরা নতুন পলিসি নেওয়ার চেষ্টা করছি, জনগণকে আরও যাতে কর্মসংস্থান যাতে বাড়ে সেই জন্য এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। আমরা যে সমস্ত দেশের থেকে ইনভেস্টমেন্ট বেশি আসে সেই সমস্ত যে ওদের সাথে আমাদের সম্পর্ক বাড়িয়েছি। আমরা লেবার লটা আমরা দেখেছি যে এসেই
যে বিদেশি যারা বড় বড় ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তারা কিন্তু বাংলাদেশের লেবার ল নিয়ে খুবই সন্তুষ্ট না। তারা দেখেছেন যে গত 20-25 বছরে বাংলাদেশের লেবার ল অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। তো সেই জায়গায় আমরা পুরো আইএলও, যেটা আপনি জানেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের যে কনভেনশন সেটা আপনার মেনে সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি এবং এটা খুব দ্রুত র্যাটিফাই হবে। আর যেটা হয়েছে, জনগণ কি চাচ্ছিল? জনগণ চাচ্ছিল রাষ্ট্র মেরামত। আমরা রাষ্ট্র মেরামতের জন্য অনেকগুলো কমিশন করেছি, তারা 31শে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিবে এবং আমরা অ্যাট দ্য সেম টাইম যেই গত 15 বছরের যে অপশাসন, যে দুর্বৃত্তায়ন বা যে লুটপাটতন্ত্র শেখ হাসিনা ইন্ট্রোডিউস করেছিলেন, সেটাকে আমরা বিচারের সম্মুখীন আনার চেষ্টা করছি। আপনি কি গত 105 দিনে বা এই যে অগাস্টের 8 থেকে এই পর্যন্ত এই গভর্নমেন্ট কোনো একটা কথা শুনেছেন, কোনো করাপশনের অ্যালিগেশন শুনেছেন আমাদের এগেনস্টে? কেউ বলেছে যে এই গভর্নমেন্টের এই লোকটা চুরির সাথে জড়িত বা উনি এই ধরনের তার পাওয়ারটাকে মিসইউজ করছেন? শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের কথা নয়, যদি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও চিন্তা করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু অনেক অপসংস্কৃতি আমরা দেখেছি। তাহলে এই যে আপনারা যে বিচারের আওতায় আনা বা সংস্কার করার কথা বলছিলেন, সেই জায়গা থেকে সেই হিসাবে বা বিচারের আওতায় কি অন্যান্য রাজনৈতিক দলগুলো পড়বে কিনা, হিসাবের মধ্যে বা বিচারের আওতাধীন হবে কিনা? না, যারা সরাসরি ইনভলভ তারা বিচারের সাথে পড়বে, যাদের হাতে রক্ত তারা বিচারের আওতায় পড়বে। সেটা আওয়ামী লীগের লোক হতে পারে বা আওয়ামী লীগের বাইরে যদি সরাসরি যুক্ত হয়, অবশ্যই থাকবে। এটা পুরো জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু মূল কথা কি, আমরা কিন্তু রিভেঞ্জের জন্য এটা করা হচ্ছে না। মূল কেন করা হচ্ছে, আমরা জাস্টিসটা চাই, অ্যাকাউন্টেবিলিটি। যে লোকটা, যার ছেলেটা মারা গেল, 16 বছরের ছেলে, বা যার ছেলেকে গুম করা হলো 6-7 বছর, যিনি তার এখন হয়তো বা তাকে পেলেন না, ফিরে পেলেন না, তো তার তো জাস্টিসের জায়গায় তাকে তো আমাকে জাস্টিসটা দিতে হবে, ন্যায় বিচার তাকে ইনশিওর করতে হবে সেই জায়গা থেকে। এবং যারাই ইনভলভ ছিল তারাই, এখানে যার হাতে রক্ত, যে এই গুমের সাথে জড়িত, তাদের কারো আসলে মানে এখানে ক্ষমার বিষয় নাই। এটা তাদেরকে আমাদের জাস্টিস, তাদের প্রতি আমাদের ন্যায় বিচারটা ইনশিওর করতে হবে। আমরা গত 15 বছরটাই টার্গেট করছি, বিকজ পুরো অপশাসনটা মূলত ওই সময় হয়েছে। হ্যাঁ, ওই সময় যেগুলো সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো হয়েছে, আমরা সেটা বিচার করব। বাংলাদেশে একটা ভয় তৈরি করার কারখানা হয়েছিল, সেই ভয়টা চলে গেছে। যারা এই ভয়টা, এবং যখন হাসিনার এগেনস্টে যারা ভয় পায়নি, তারা অন্যান্য রেজিমের এগেনস্টেও ভয় পাবে না। যারাই অপশাসন করবে তার এগেনস্টে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইয়াং পিপল, বাংলাদেশের স্টুডেন্ট সবাই দাঁড়াবে। জি স্যার, আওয়ামী লীগ প্রসঙ্গে কথা হচ্ছিল, সেখান থেকে আসলে জানতে চাওয়া, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য আসলে স্পষ্ট করেছেন যে এই দলটিকে সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে এবং একই সাথে বিচার প্রক্রিয়াটা কিভাবে যাবে, স্পেসিফিক যাদের নামে আসলে অভিযোগ রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তাহলে এই দলটা আসলে কাদের নেতৃত্বে নির্বাচনটা করবে, কারা নেতৃত্ব দিবে এবং সেই নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়াটা কি? না, সেটা তো আমরা ডিসাইড করে দিব না, তারা এটা দেখবে। তাদের তরফ থেকে এই অ্যাওয়েকেনিংটা আসা উচিত। তারা নিজেরা চিন্তা করবে যে পার্টিটা গত 15 বছর ঠিক ছিল কিনা। তা আমরা তো দেখেছি যে পার্টির কথা, পার্টির লোকজন যারা আওয়ামী লীগ অনেক বছর করতো, তারা আসলে তাদেরকে দূরে সরিয়ে রেখে করাপ্ট কিছু বিজনেসম্যানরা পার্টি চালাতো, এটা আমরা দেখেছি। আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে। আমরা এখানে এসেছি জাস্ট ফ্যাসিলিটেটর হিসাবে। বাট আমাদের এটা একটা টপ প্রায়োরিটি হচ্ছে, যেই খুন হয়েছে, যে অপশাসন হয়েছে, যে গুম হয়েছে, সেটার আমরা করব, কি জন্য এটার বিচার হবে, ন্যায় বিচার হবে। আমরা রিভেঞ্জ চাই না, কিন্তু আমরা মনে করি এই ন্যায় বিচারটা খুবই খুবই জরুরি বাংলাদেশের সমাজের হিলিং প্রসেসটার জন্য। 5 আগস্ট যখন আওয়ামী লীগের আসলে পতন হলো, এর পরের সময়টা অনেকগুলো গণমামলা, এবং যেটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকেও বলা হলো যে তারাও আসলে বিব্রত বিষয়টা নিয়ে। তো আগে লক্ষ্য করা যেত যে গণমামলা করছে পুলিশ, আর এখন সেই গণমামলার ক্ষেত্রে যারা আসলে ভূমিকা রাখছে সেটা হচ্ছে যে বড় একটি রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গণমামলা দিচ্ছেন। তো সেই জায়গা থেকে যারা আসলে মিথ্যে মামলা করছে তাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা, আর গণমামলা নিয়ে আপনাদের এখন মানে কোনো ব্যবস্থা নেবেন কিনা? একটা জিনিস হচ্ছে যে পুরো বিষয়টায় আমরা কিন্তু গভর্নমেন্ট কোনো কেস দিচ্ছে না। কেস কারা দিচ্ছে? কেস দিচ্ছে হলো ভিকটিম ফ্যামিলি। অ্যান্ড ভিকটিম ফ্যামিলির মধ্যে অনেক পলিটিক্যাল পার্টির
তো ইয়ে ছিল, বিএনপির লোকরা কি মারা যায় নাই এই আন্দোলনে? জামাতের ছেলে, শিবিরের ছেলেরা মারা গেছে, অন্যান্য পার্টির ছেলেমেয়েরা মারা গেছে। ডিসক্রিমিনেশন, এই স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন, তাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের কর্মী মারা গেছে। তো এরা তো অনেকে, এদের মধ্যে অনেকে এই মামলাগুলো দিচ্ছেন। এখন এই মামলা তো আমি সরকার হয়ে, আপনি ধরেন আপনার ভাই মারা গেল ইয়েতে কি জন্য, এই অভ্যুত্থানের সময় পুলিশের লোকরা আপনার ভাইকে গুলি করে মেরে ফেললো। তো এখন আপনি যদি কেসটা দেন, হ্যাঁ, আমি তো বলতে পারি না, আপনি যদি 200 লোকের এগেনস্টে কেস দেন, আমি কি যে বলতে পারি আপনি মৌসুমী আপনি এই কেসটা আপনার দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো আমি বলতে পারি না, অ্যাজ এ গভর্নমেন্ট হিসাবে আমি বলতে পারি না। বাট আমরা দেখেছি যে কিছু কিছু কেস যেটা হয়েছে, যে পুরো হ্যারাসমেন্টের বিষয়টা আমরা দেখেছি, সেটা নিয়ে আমাদের কিন্তু অ্যাডভাইজাররা কথা বলেছেন, আমরা জনগণকে বলেওছি, মেসেজও দিয়েছি এগুলো করবেন না। হ্যাঁ, এইটা আরেকটা হচ্ছে আওয়ামী লীগের সাথে একটা টোটাল পার্থক্য হচ্ছে যে এই পুরো জিনিসটা আমরা করছি না। আওয়ামী লীগের সময় আপনি জানেন বিএনপি কি বলে, বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ ওদের সাপোর্টারের এগেনস্টে এই গণমামলা হয়েছে, একটা দুইটা না, পুরো একটা দেশের 5 থেকে পুরো একটা দেশের কত লোক, আমাদের 18 কোটির মধ্যে 50-60 লোকের এগেনস্টে, আপনি অ্যাডাল্ট লোকের এগেনস্টে আপনি কেস দিলেন। অ্যাডাল্ট লোক বাংলাদেশে কত? 9 কোটি। 9 কোটির মধ্যে যদি 50-60 হয়ে যায়, তাহলে 5% অফ আওয়ার অ্যাডাল্ট পপুলেশনকে আপনি কেস দিয়ে করে ফেললেন। এটা ভয়ের একটা রাজত্ব তৈরি করা। আমরা এগুলো কিছু না, আমরা এই কেসগুলোর ক্ষেত্রে আমরা পুলিশকে নিয়ে বলেছি যে আমাদের যে কেস, এইখানে যে কেসগুলো হয়েছে, যে খুব দ্রুত ইনভেস্টিগেট করেন, যাদের নামে মনে করেন যে তাদেরকে হয়রানির জন্য করা হয়েছে, খুব দ্রুত ইনভেস্টিগেট করে এই নামগুলোকে আপনারা তাড়াতাড়ি ড্রপ করেন। এই যে গণমামলা বা যারা আসলে মিথ্যে মামলা দিচ্ছে, এই মবটাকে সৃষ্টি করে তারা কি আসলে এইটার পেছন দিয়ে পার পেয়ে যাবে কিনা, কি বলবেন আপনি? না, মব কে সৃষ্টি করছে? মবের মূল কারণটা কি? আমরা দেখেন, যেগুলা 5ই আগস্টের পরে অনেক আমরা দেখেছি যে কিছু ঘটনা ঘটেছে, অনেকে রিভেঞ্জ অ্যাটাক হয়েছে, অনেকে মারাও গেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে কবে? 5 থেকে 8 তারিখের মধ্যে। ওই সময় এই গভর্নমেন্ট ছিল না। আমাদের গভর্নমেন্ট শপথ নিয়েছে কবে? 8 তারিখ সন্ধ্যার পরে, 7টা, 7:30, 8টার দিকে শপথ নিয়েছেন। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা ছিল যে এই যাতে রিভেঞ্জ অ্যাটাকগুলো না হয়, সেটার জন্য আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলেছি, তাদেরকে আহ্বান করেছি, যারা যারা এফেক্টেড হয়েছেন হাসিনার আমলে, তাদেরকে আমরা বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, রেস্টেন হন, আইন হাতে তুলে নেবেন না, সেগুলো আমরা বলেছি। তারপরেও কিছু হয়েছে। কিন্তু আপনি দেখেন না আওয়ামী লীগের লোকরা কি বলতো, হাসিনার যে ডান হাত ওবায়দুল কাদের বা অন্যান্য লিডাররা কি বলতো, যে আজকে যদি হাসিনা পড়ে যায় লক্ষ লক্ষ লোক মারা পড়বে। বাংলাদেশের কালচারে মব লিঞ্চিংটা অনেক পুরনো জিনিস, এটা এমন নতুন কিনা। হাসিনার আমলেও আপনি যদি আইন ও সালিশ কেন্দ্রের ফিগার দেখেন, পুরো হাসিনার আমল জুড়েই মব জাস্টিস হয়েছে, কিন্তু সেই আসলে সমালোচকরা বলছে যে সেই চিত্রটাই এখন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার এই মাসে কয়টা মব লিঞ্চিং হয়েছে আপনি আমারে বলেন? আপনি এবার এই মাসের আপনি আমাকে একটা ডেটা দেন যে কয়টা মব লিঞ্চিং হয়েছে এই মাসে। স্যার, তার আগে আমার স্পেসিফিক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখের এই যে ঘটনাগুলোর দায়, এটি আসলে মানে এই 3 দিনের দায়টা আসলে সরকারের উপর বর্তায় কি বর্তায় না? সরকার নিবে কি নিবে না? এটা সরকার নিবে কি নিবে না? সরকার কেন নিবে আপনি আমাকে বলেন। সরকার তো আসলে দায়িত্ব নেওয়ার পরে, সরকার দায়িত্ব নিল কবে? আর এই ঘটনাগুলো যখন আমি যদি 5 তারিখে ক্ষমতা নিতাম, অবশ্যই আমি এটা দায়িত্ব নিতাম। আপনারা যেহেতু আগের বিচারগুলো করছেন, সেই ক্ষেত্রে আসলে এই 3টা দিনে আসলে সমস্যা কোথায়? সেখানেও তো আসলে অনেক সাধারণ মানুষের এতে যদি কেউ রিভেঞ্জ অ্যাটাক করে থাকে, হ্যাঁ, কেউ যদি করে, অবশ্যই এগুলোর তো বিচার হবে। এগুলো কিন্তু নিশ্চয়ই আইনের ঊর্ধ্বে নয়। না, কোনো কিছু আইনের ঊর্ধ্বে নয়, ঠিক না? কিন্তু আপনি এটা দায়, আপনি বলতেছেন যে এটা আমাদের দায়, আমি এই দায় নিব না তো। বাট সমস্ত করার মানে বিচার ইনশিওর করা, এটা আমাদের অবশ্যই, এটা আমাদের দায়িত্ব, পুরনো থেকে শুরু করে এটা অবশ্যই আমাদের দায়িত্ব, আমরা তো করছি সেই কাজটা। রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়,
এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচনের মেয়াদ 4 বছর প্রসঙ্গে একটি মন্তব্য করেছেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপরে এই রাজনৈতিক দলের আস্থার সংকট তৈরি হয়েছে কিনা? না, প্রথম কথা তো আস্থার সংকটও তৈরি হয়নি। আর যেই বিবৃতির কথা বললেন, মানে ইন্টারন্যাশনাল প্রেস আল জাজিরার সাথে উনি সাক্ষাৎকারে কি বলেছেন? সাক্ষাৎকারে ওনাকে প্রশ্নটা করা হলো যে বাংলাদেশের একটা গভর্নমেন্টের মেয়াদ কত বছর হওয়ার কথা। উনি বললেন যে এখন তো 5 বছর আছে, বাট ডিবেট হচ্ছে যে এটা যাতে 4 বছর হয়, এই ধরনের একটা ডিবেট আছে। তো সেক্ষেত্রে উনি বললেন যে তাহলে ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ কত হতে পারে। উনি বলেন যে অবশ্যই এটা 4 বছরের নিচে। এটা উনি কিন্তু বলছেন না যে আমাদের 4 বছর হবে। আপনি পুরোটা পড়েন বা আপনি যদি আবার রিভিজিট করেন আল জাজিরার ইয়েতে পুরোটা, এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে বলেছি, আমি প্রেস কনফারেন্সে এটা কিন্তু সবাইকে বলেছি যে উনি আসলে কি বলেছেন। আমাদের কথা কি যে পলিটিক্যাল পার্টি অবশ্যই নির্বাচন চলে, বিকজ তার পলিটিক্সটা করাই হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। সে ক্ষমতায় আসতে চায়, সে মানুষকে তার গভর্নেন্সটা দেখাতে যায়, সে কিভাবে দেশকে সে উন্নতির শিখরে নেবে, সেটা তার খুবই, এটাই তার চাওয়া পাওয়া। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কমিশন করে দিয়েছি, আমরা ইলেকশন কমিশন করে দিয়েছি, আবার এই দিক দিয়ে 6টা কমিশন হচ্ছে। এই 2টা প্যারালাল কাজ করছে। কমিশনগুলো রিপোর্ট দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। তারপরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট এই পুরো রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন, সমাজের সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, বলে একটা কনসেনসাস হবে। কনসেনসাসের উপরে আমরা বুঝবো যে কি পরিমাণ রিফর্মটা লাগবে বা কি কি রিফর্মটা করতে হবে। সেই রিফর্মটা আসলে ডিকটেট করবে ইলেকশনটা কবে হবে। এখানে এই জন্য আমরা অসৎভাবে বলতে পারি না যে আমরা আগামী বছর ডিসেম্বরে করছি, আগামী বছর এপ্রিলে করছি বা 2026, বিকজ আমি এখনও জানি না কি পরিমাণ রিফর্মটা লাগবে। ব্যাপারগুলো এইরকম যে আপনি কতদিন থাকবেন, পুরো জিনিসটা ডিপেন্ড করছে হলো রিফর্মের উপর। জি, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, তারা তো তাদের থেকে ব্যাখ্যা হচ্ছে যে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে বিবৃতি দিয়েছে, তারা তাদের বারে বারে নির্বাচনের রোডম্যাপ তারা জানতে চাচ্ছে। বিভিন্ন বিএনপি যারা কর্ণধাররা রয়েছে তারা বারংবার এটা নিয়ে বলছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচনের কোনো রোডম্যাপ তারা দিচ্ছে না। এবং একই সাথে যে তারা বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো একটি আলটিমেটামও দিয়েছে যে যদি এই সময়ের মধ্যে নির্বাচনের কোনো রোডম্যাপ না আসে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে মার্চ এপ্রিল থেকে তারা একটা আন্দোলনের দিকে যাবে। এই বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি বলেন? না, এটা আমি মনে করি না। আমরা মনে করি এই পলিটিক্যাল পার্টিগুলো, সে বিএনপি হোক অন্যান্য পার্টি হোক, তারা আমাদের অংশীজন। এটা একটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। এই গণ অভ্যুত্থানের মূল কাজটা ছিল হলো রাষ্ট্রকে মেরামত করা, এবং রাষ্ট্র মেরামতের করা আমাদের যারা রেভলিউশনারি, যারা বিপ্লবটা করলেন, তারা কিন্তু পুরো ওয়ালে ওয়ালে লিখে দিয়েছেন যে আমরা রাষ্ট্র মেরামত চাই, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে তাদের ভোটটা আবার নতুন করে হাইজ্যাক হবে না, ভোটটা রিগিং হবে না, আবার করাপশনে পুরো জাতি, পুরো গভর্নমেন্ট নিমজ্জিত হবে না, সেই একটা ব্যবস্থা চাই। সেইটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির সাথে কি কোনো রকম আস্থার সংকট? মানে বিএনপি বলতে চাচ্ছে যে বিএনপি চাচ্ছে আপনারা নির্বাচন দেন এবং সংস্কার তারা এসে করুক। এটা লজিক্যাল যে উনি ইলেকশন চাবেন। জি, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হতাম, সংস্কার যদি তারা করতে চান, সেই ক্ষেত্রে আসলে আপনাদের আপত্তি আছে কিনা বা কেন? আমাদের একটা গণ অভ্যুত্থানের সরকার, এটা 111 এর সরকার না যে মিলিটারি কু করে নিয়ে নিল, সেটা না। এটা সারা বাংলাদেশের একটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থানের এটা সরকার। এটার মেন ম্যান্ডেট হচ্ছে সংস্কার করা। হ্যাঁ, এই সংস্কারটা তারা মানুষের কেন চাচ্ছেন? বিকজ মানুষরা এর আগে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট দ্বারা চিটেড হয়েছেন। পলিটিক্যাল পার্টি যেই তাদের কাছ থেকে যেই কাজগুলো তারা চেয়েছিলেন যে তাদের ভোটগুলো কেউ চুরি করবে না, তাদের রাইটসগুলো আপহোল্ড হয়ে, সেই পলিটিক্যাল পার্টির গভর্নমেন্টগুলো সেটা সবসময় ঠিকমতো করতে পারেন নাই। সেই আলোকে তারা চাচ্ছেন যে এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ইউনূসের নেতৃত্বে, যে যারা তাদের যেটা আশা আকাঙ্ক্ষাটা রিফ্লেক্টেড করবে, তারা কাজগুলো করবে, করে অবশ্যই এই যে পুরো সংস্কারের শেষ এবং ফাইনাল পর্যায়ে হচ্ছে ইলেকশনটা দেওয়া, দিয়ে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা হস্তান্তর। এটা আমাদের একদম পবিত্র দায়িত্ব, এবং এই জন্য প্যারালালি তো আমি বলছি যে কাজ হচ্ছে। ইলেকশন কমিশন আমরা ফর্ম করেছি,
চিফ ইলেকশন কমিশনার অলরেডি কথাও বলেছেন, তাদের সামনে বড় একটা কাজ হচ্ছে ইলেকশন ভোটার লিস্টটা ঠিক করা। যারা 18 থেকে 34-35 যারা গত রেজিমের এই 15 বছরে ছিলেন, তারা তো ভোট দেন নাই অনেকেই, এবং আবার অনেকে মারা গেছেন এই সময়, তাদের নামটাও দেখা যাচ্ছে যে রয়ে গেছে ভোটার লিস্টে। এই পুরো জিনিসটাকে ঠিক করতে 6 থেকে 9 মাস লাগবে, আমরা যেটা এক্সপার্টদের কাছে শুনেছি। তো এই জিনিসটাও তো করতে হবে, এটা ছাড়া তো আপনি ভোটিতে গেলে ও ভোটটাও তো ঠিক হবে না। আপনারাই পলিটিক্যাল পার্টিগুলোই বলবেন যে দেখেন এই এমন একটা ভোটার লিস্ট সেখানে ফেক ভোটে ভরা। হ্যাঁ, তো এইটা তো ওনারাও চান না। তো এই কাজগুলো কিন্তু অনেক কাজ, সেই কাজগুলো আমরা ধীর স্থিরভাবে এবং খুব ডিটারমাইন্ড ওয়েতে কাজগুলো। ছাত্র প্রতিনিধি যারা আসলে ছিলেন, যারা আসলে এই বিপ্লবের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের কাছ থেকেই আসছে। তাদের কাছ থেকে প্রথমত যেটি আমরা জানতে পারছি যে শুরুতে রাজনৈতিক কোনো দল গঠনের আসলে পরিকল্পনা তাদের ছিল না, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো রকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। একই সাথে তারা আবার এটাও দাবি করছে যে সরকার নির্বাচন বা উপদেষ্টা নিয়োগ এই ধরনের কোনো কাজে তাদের সাথে আসলে সমন্বয় করছে না। তাদের এই অভিযোগের ব্যাখ্যা কি আপনার কাছে? না, তারা তো আমাদের কাছে ফুল তাদের আস্থাটা দিয়েছেন সেই 8 তারিখেই। তো এটা প্রফেসর ইউনূসের কাছে আস্থা দিয়েছেন এবং আমরা আস্থার পরিচয় দিয়ে আমরা কাজগুলো করছি। তো এখন ক্যাবিনেটে তাদের পরামর্শ নিয়ে করতে হবে। এটা প্রফেসর ইউনূস যাকে মনে করেন এবং পুরো ক্যাবিনেট যাকে মনে করেন যে উনি ওই দায়িত্বটা পালন করবেন তাকে আনা হয়েছে। আপনি যাদের নামে কথা উঠছে তারা তো দেয়ার মানে তাদের জায়গায় তারা খুবই প্রমিনেন্ট লোক, তারা ভালো ভালো কাজ করছেন। মোস্তফা সরোয়ার ফারুকী উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, হ্যাঁ, তাদের কাছে উনি বাংলাদেশের মুভির ভাষা চেঞ্জ করে দিয়েছেন। তারপরে শেখ বশিরউদ্দিন উনি একদম মানে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বিজনেসম্যান। আপনি বলছিলেন যে ছাত্র প্রতিনিধিরাই প্রফেসর ইউনূসকে নিয়োগ করেছেন, আসলে তারা আমি ছাত্র প্রতিনিধি মানে পুরো বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার আস্থাটা প্রফেসর ইউনূসকে দিয়েছে। জি, আপনি বলছেন যে সেই দায়িত্বটা তারা ভরসা করে 8 তারিখে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কি এটা মনে করছে কিনা যে 8 তারিখের পরে ছাত্রদের সাথে আর কোনো সমন্বয় করার দরকার নেই, তাদের সাথে জানানোর প্রয়োজন নেই? না, আমরা সবাইকে, ছাত্র কেন, আমরা সবাইকে জানাচ্ছি আমরা কি করছি। এই যে চলমান প্রক্রিয়া আছে না, তাদের সাথে তো আমরা জানাচ্ছি। আর আমরা আমাদের এই গভর্নমেন্টের 3 জন ছাত্র প্রতিনিধিও আছেন, তারা আছেন বিকজ তারা এই পুরো আন্দোলনের পুরো নেতৃত্বে ছিলেন স্টুডেন্টরা। তারা কি বাংলাদেশ চান সেটা তারা কাছে ক্লোজলি দেখুক না, তারা দেখেন। এবং এটা যেটা হয়েছে কি, এই পুরো গভর্নমেন্টটার আমি বলবো যে একটা ওয়েল রিপ্রেজেন্টেটিভ একটা গভর্নমেন্ট হয়েছে। সবাই স্টুডেন্টরাও মনে করছে যে তাদের ভয়েস এখানে আছে, তাদের ভয়েসটা এখানে শোনা হচ্ছে। আমি তো 14-15টা ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম, আমি প্রত্যেকটায় বলতে পারবো যে তারা ব্রিলিয়ান্টলি অপারেট করছেন। জি, আপনি ছাত্র প্রতিনিধিদের কথা বলছিলেন, উপদেষ্টা নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গা থেকে জানতে চাও, আপনি বলছিলেন যে তারা তো সরকারের অংশ হয়ে গেছে। তাহলে এই ছাত্র প্রতিনিধিদের কিছুজন সরকারের অংশ, কিছুজন জনপ্রতিনিধি এখনো রয়েছে, তাহলে সেই জায়গা থেকেই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে এত বিতর্ক কেন? কোনো না কোনো গ্রুপ মনে করবে যে এই লোকটার সাথে আমি মনে করি না এনাকে নেওয়াটা ঠিক হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে, এটাই ডেমোক্রেসির সবচেয়ে সুন্দরতম দিক, যে হ্যাঁ অনেক ধরনের ক্রিটিসিজম হবে, বাট আমরা মনে করি যে আপনি দেখেন তাদের পারফরমেন্স, দেখেন তারা বাংলাদেশকে কি সার্ভিসটা দেয়, তারা তাদের জায়গায়। শেখ বশিরউদ্দিন দেখেন একটা বড় প্রতিষ্ঠান চালাতেন, সেই জায়গার থেকে উনি স্যাক্রিফাইস, একটা ন্যাশনাল স্যাক্রিফাইস দিয়ে উনি এসছেন। মোস্তফা সরোয়ার ফারুকী মুভি তৈরি করতেন, সেই জায়গাটায় ওনার মুভি তৈরি করাটা অনেক ব্রেকআপ দিয়ে উনি জাতির ডাকে এসে দেশকে সেবা করার জন্য এসছেন। এই সেবাগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে না। কেউ কেউ আসলে এই প্রসঙ্গেই বলছে যে এই মানুষগুলো আসলে বিগত সরকারের সময়ও, অর্থাৎ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথেও তারা আসলে ওয়েল কানেক্টেড ছিল, এই জায়গাটিতে আসলে স্পেসিফিক তাদের আপত্তি। না, আমি জানি না 2-1টা কি স্ট্যাটাস হয়েছে কি হয়েছে। আমরা মনে করি মানে মোস্তফা সরোয়ার ফারুকী খুবই ভালো একজন, মানে খুবই ব্রিলিয়ান্ট একটা মুভি মেকার, এবং আমরা যাদেরকে মনে হচ্ছে যে যারা আসলে বাংলাদেশের জনগণের সেবা হবে এবং বাংলাদেশ গভর্নমেন্টে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে নতুন কিছু দিতে পারবে, তাদেরকে নেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে ছাত্র জনতা এখন কি কোনো প্রোটেস্ট আছে দেখেছেন? তারা অবশ্যই দেখছেন যে তারা কি ব্রিলিয়ান্ট কাজ করছেন। মোস্তফা সরোয়ারের কাজ তো আমরা জানি তো, এবং এই জুলাই অগাস্টে তো ওনার বড় ভূমিকা, উনি প্রথম থেকেই এদের সাথে ছিলেন, খুব একদম নিবিড়ভাবে ছিলেন।
ঠিক তেমনি শেখ বশিরউদ্দিন বাংলাদেশের জন্য আপনি জুটকে মানে নতুনভাবে বিদেশে চিনিয়ে দেওয়ার জন্য ওনার খুব বড় ভূমিকা আছে। তা আমরা তো মানে তাদেরকে আমরা তারা যে এসছেন আমরা আমরা ওয়েলকাম জানাই তাদেরকে যে তারা আমাদের গভর্নমেন্টের পার্ট হয়েছে। এবার আসলে যেটি জানতে চাইবো, জরিপে দেখলাম যে 1 বছরের মধ্যে নির্বাচন চায় 61% মানুষ এবং সংস্কার শেষে নির্বাচন চাচ্ছে 65% মানুষ। জরিপটি নিয়ে আপনার মূল্যায়ন কি এবং তুলনামূলক কোনটি বেশি প্রাধান্য পাবে? কারা জরিপটা করলো? ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন এটি। এটা তো আমরা মনে করি যে সংস্কার সবাই বেশি আমাদের মেজরিটি পিপলই চাচ্ছেন যে সংস্কারটা হোক, এবং এটা সংস্কারের পরে তারা একটা ভালো ইলেকশন চান, সেটা আমরা সবগুলো নিয়ে কাজ করছি। নির্বাচনের কথা হচ্ছিল, সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করলাম যে সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার আগমন এবং এটিকে আসলে কেন্দ্র করে বিএনপি সমর্থিত সবাই এটিকে গ্রিন সিগন্যাল হিসেবে দেখছে। আবার সংস্কার আন্দোলনের সবাই দাবি করছে এই যে আজকের যেই সম্প্রতি চিত্র, এই চিত্রটি উঠিয়ে আনতে পারাটার কৃতিত্ব তাদের। এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন? না, মূল জিনিস হচ্ছে যে আপনি জানেন বেগম খালেদা জিয়ার উপর কি অমানসিক একটা অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাকে ওনার যে ট্রিটমেন্ট বিদেশে, ওনার যেই অসুখে উনি ভুগছেন সেইটার জন্য একটা বিদেশে ভালো ট্রিটমেন্ট আছে, সেটাও তাকে দেওয়া হয়নি। তো সেই জায়গায় যখন উনি আসলেন, উনি তো যখন আপসী নেত্রী, উনি 90s মানে এরশাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে আগে যে মানুষটা ছিলেন উনি, এবং পরবর্তীতে উনি দেখেন এই আওয়ামী ফ্যাসিজমের মধ্যে উনি সবসময় সোচ্চার ছিলেন এবং এটার জন্য উনি সাফার করেছেন পার্সোনালি। তো সেই জায়গায় উনি এসছেন, উনি অসুস্থ সত্ত্বেও উনি যখন আসলেন এই ঢাকা ক্যান্টনমেন্টে আর্ম ফোর্সেস ডেতে, সবাই কিন্তু যে তাকে স্যালুট দিচ্ছেন, তাকে হচ্ছেন। এটা একটা পুরো ফ্যামিলি গ্যাদারিংয়ের মতো। পুরো বাংলাদেশের সমস্ত পলিটিশিয়ান, সমস্ত সিভিল এবং মিলিটারি অফিসার, তারা তাকে যে সালাম দিচ্ছেন এবং তাকে সম্মান দিচ্ছেন, এটা একটা খুবই, আমি বলবো যে একটা ভালো বড় একটা ঘটনা ঘটেছে। জি, খালেদা জিয়ার আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার কথা বলছেন, যেটি আসলে গত 15 বছরে সম্ভব হয়নি। এটা নিয়ে এখনো কথা হচ্ছে যে তিনি সম্ভবত একটু শঙ্কিত। এই প্রসঙ্গে 111-এর কথা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে বিরাজনীতিকরণের জন্য যেই প্রক্রিয়া যেই ফর্মুলা পূর্বে ছিল সেটির পুনরাবৃত্তি হওয়ার একটা শঙ্কা, এটি নিয়ে আসলে প্রচন্ড আলোচনা হচ্ছে। আপনি কি বলবেন আসলে এই শঙ্কা? পুরো অমূলক। এটা হয়তো বা আওয়ামীরা এগুলো সব ফালতু কথা বলছে। আমাদের কোনো কাউকে বিরাজনীতি করা আমাদের ইচ্ছা না। বাংলাদেশের রাজনীতি আরো ভালোভাবে থাকুক, সমস্ত পার্টি বাংলাদেশের ভবিষ্যতে, বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্সে তারা আরো ভালোভাবে যুক্ত হোক, এবং এই ব্যাপারে এটা আমাদের একদিকে আসলে সংস্কার আর আরেকদিকে হচ্ছে বিচার, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেলাম এই বিপ্লবটা আসলে যাদের হাত ধরে এসেছে তাদেরকেও আবার আন্দোলনের রাস্তায় নামতে হয়েছে। দিন শেষে তারা বলছে তারা অবহেলিত। আমার প্রশ্ন, আপনাদের জায়গা থেকে আসলে এই জিনিসটি কি প্রমাণ করে, বা আসলে এই চিত্রটা আমাদেরকে আবার কেন দেখতে হলো? না, অবহেলার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের তরফ থেকে আমরা মানে 6 দিনে 7 দিনের সপ্তাহ যদি 8 দিনেও হতো, সপ্তাহ 8 দিনেই আমরা কাজ করতাম। অবহেলার বিষয় নয়। যেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যুরোক্রেসিটা খুব ইনএফিশিয়েন্ট। তো সেই জায়গায় ওই ব্যুরোক্রেসি নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের মানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, অনেক জিনিস আপনার মেনে করতে হয়। যে এটা একটা নিয়ম, একটা যেগুলো পুরনো অনেক নিয়ম আছে, আপনি ওই নিয়মটা যখনই মানতে যাবেন দেখবেন যে না, আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। আপনি যেই পেসে কাজটা করতে চাচ্ছেন, যেই গতিতে, সেই গতিতে আসলে কাজটা করা যায় না। সেই জায়গায় আপনি ধরতে পারেন। এটার জন্য আমাদের যে খুব দোষ আছে আমি এটা বলবো না, আমাদের চেষ্টার কোনো অন্ত নাই। আমরা চাচ্ছি, এবং তারা তো সত্যিকার অর্থে বাংলাদেশের প্রকৃত হিরো। তারা বাংলাদেশেরকে যেই জায়গায় নিয়ে আসছেন, পুরো পৃথিবীতে এইরকম কোনো অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়নি। আমি তো নিয়ার রিসেন্ট মেমোরিতে আমি এটা দেখি নাই। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে স্যালুট জানাই। তাদের অবহেলার কোনো প্রশ্নই ওঠে না। আমরা চেষ্টা করছি তাদের সাথে সব সময় থাকতে, তাদের পাশে থাকতে। পুরো বাংলাদেশের মানুষ তাদের পাশে আছে। কোনো একটা প্রসঙ্গে আসলে কথা উঠে এসেছিল, কেউ আলোচনা করছিলেন, সমালোচনা করেছিলেন যে পূর্বের সময় আসলে যেমন মুক্তিযোদ্ধা কোটা ছিল, এখন এসেছে সমন্বয়ক কোটা।
অর্থাৎ এই যে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় জায়গায় বৈঠক করছেন, তাদের আসলে কমিটি প্রণয়ন করা হচ্ছে, আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তাদেরকে উন্নত চিকিৎসাও করা হচ্ছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি, এ ব্যাপারে আসলে আপনার ব্যাখ্যা? আমরা ওনারা কি কোনো জবে কোনো কোটা তৈরি করেছেন যে এদেরকে জব দিতে হবে, এদেরকে আমাদের লোকগুলো ছাড়া পুলিশের লোক ঢুকবে না, আমাদের লোকগুলো ছাড়া সরকারি চাকরিতে যাবে না, এনএসআই বা বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিতে আমাদের লোকগুলোই থাকবে, মুক্তিযোদ্ধার আপনি বছরের পর বছর মুক্তিযোদ্ধা অনেক সময় ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও চাকরি পেয়েছে, তো সেইগুলো তো ওনারা করেন নাই। তো এইটার সাথে তো এই অ্যানালিসিস আনাটাই তো ঠিক না। তারা যে এই ধরনের কিছু যদি আমাদেরকে চাপিয়ে দিতেন যে আমরা যারা যারা আন্দোলন করছি তারা ছাড়া কেউ চাকরি পাবে না, এগুলোর কথা কি বলেছেন তারা? আমি তো এটা শুনি নাই। সংস্কার কমিশনের কথা থেকে জানতে চাইব, শিক্ষাক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ? শিক্ষাক্ষেত্রে আমরা অলরেডি দেখেন একটা কমিটি করে দেওয়া হয়েছিল, তারা খুব দ্রুত টেক্সট বুকগুলো ঠিক করেছেন, খুব দ্রুত এটা টেক্সট করেছেন এবং ঠিক করার পরে টেক্সট বুকগুলো প্রিন্টিংয়ে গেছে। প্রিন্টিংটা শেষ হবে খুব দ্রুত আমরা আশা করছি, এবং আমরা আমাদের আশা যে বইগুলো আমরা আমাদের কোটি কোটি ছেলে মেয়েদেরকে হাতে খুব দ্রুত দিতে পারবো। জানুয়ারির মাসের খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার এই ইচ্ছাটা আমরা শুনছি। এবং আমরা এবার প্রথমবারের মতো এই যে কাজগুলো আমরা বাংলাদেশি কোম্পানিগুলোকে দিয়েছি, পাবলিশিং। আপনি জানেন এর আগে ইন্ডিয়াতে কাজ চলে যেত, যেটা হতো যে আমাদের বইয়ের কাজ ইন্ডিয়ায় নিয়ে ইন্ডিয়ায় জব তৈরি হচ্ছে, আমাদের এখানে জব তৈরি হচ্ছে না। আমরা এবার আমাদের লোকগুলোকে দিয়েছি এবং তাতে নতুন নতুন জব তৈরি হয়েছে, যারা প্রিন্টিংয়ে অনেকে কাজ পেয়েছেন। আর একটা হচ্ছে যে আমরা শিক্ষার ব্যাপারে ভবিষ্যতে স্যার সেদিন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন প্রফেসর ইউনূস, ওইখানে যে বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে করা উচিত যাতে ক্রিয়েটিভিটিকে আমরা দাম দেই, সম্মান দেই, এবং আমাদের এমনভাবে করা উচিত যাতে আমরা এন্টারপ্রেনার তৈরি করতে পারি, যাতে করে এই শিক্ষা ব্যবস্থা পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থার সাথে একসাথে মানে আমাদের ছেলেমেয়েরা একই মেধা একই মনন নিয়ে বেড়ে উঠতে পারে, সেই শিক্ষা ব্যবস্থাটা আমরা করব। এবং সে অনুযায়ী আপনারা দেখবেন এ ধরনের আমাদের শিক্ষা একটা কমিশন, সংস্কার কমিশন করার ইচ্ছা আছে। আমরা ইতিমধ্যে যেটি জেনেছি যে পাঠ্য বইয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী পাঠ্য বইয়ে কিছু পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনগুলো যতটুকু চোখে পড়েছে আমরা জেনেছি সেটি হচ্ছে যে ইতিহাসগত পরিবর্তন, এবং এটি নিয়ে সমালোচনা হয়েছে যে শিক্ষা খাতে নজর কাড়া কোনো পরিবর্তন নেই। একই রকমভাবে শিক্ষা খাতের পরিবর্তন বলতে তারা আসলে মূলত চেয়েছে পদ্ধতি এবং গুণগত। আপনি ইতিমধ্যে আপনার কথার মধ্যে বলেছেন যে প্রফেসর ইউনূস কথা বলেছেন করবেন, এবং এই যে ইতিহাসকে অন্তর্ভুক্ত করা, ইতিহাসকে বাদ দেওয়া, এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের দিক থেকে ব্যাখ্যা কি? না, আমাদের ব্যাখ্যাটা হচ্ছে যে বাংলাদেশের যেটা প্রকৃত ইতিহাস সেটাই আসুক। আমরা ইতিহাস ইম্পোজ করে দিতে চাই না। আগের গভর্নমেন্ট কি করেছে, তারা একটা খুবই একজনকে ঘিরে ইতিহাসটা তৈরি করেছে। পৃথিবীর কোনো ইতিহাস তো একজনকে ঘিরে হয় না, ইতিহাস সমষ্টির ইতিহাস, সবাইকে নিয়ে ইতিহাস। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের পুরো একজন এক ফ্যামিলির বাইরে কোনো ইতিহাসও নাই। আমাদের আপনি দেখেন তাজউদ্দিন আহমেদ কলকাতায় বসে পুরো গভর্নমেন্ট ইন এক্সাইলের নেতৃত্ব দিলেন, পুরো মুক্তিযুদ্ধর নেতৃত্বটা ওনার হাত দিয়ে এসছে। বা ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন যে মুক্তিযুদ্ধে ফ্রিডম ফাইটারদের ছিলেন জেনারেল ওসমানী, এদের কোনো কথা আছে? বা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাদের কোনো কথা নাই। পুরো জিনিসটা মনে হচ্ছে যে শেখ মুজিব এবং তার ফ্যামিলি করেছেন। তো এগুলো তো এক ধরনের খুবই সস্তা এবং খুবই বাজে প্রকৃতির ইতিহাস। আমরা সবাইকে মূল্যায়ন করতে চাই, যার যা মূল্যায়ন সেটাই যাতে হয়। স্যার ধন্যবাদ। আমরা ইতিমধ্যে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি মূল্যায়ন শব্দটি বলেছেন এবং সেইখান থেকে আমি আসলে জানতে চাই, ইতিমধ্যে দেশ বিনির্মাণে আমাদের অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে। আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন যে কে আসলে ভালো কাজ করছে, কোন মন্ত্রণালয় ভালো কাজ করছে, এবং আপনি ব্যক্তিগতভাবে 10-এ কত দিবেন তাদেরকে? আমি সবাইকে সমষ্টিগতভাবে আমি 90 দিব। সংক্ষেপে একটু যদি বলতেন, এই যে 18-20 জনের সরকার, আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার লক্ষ্যে ঠিকঠাক এগিয়ে যেতে পারছে? কোনো রকম চাপ হচ্ছে কিনা? না, কোনো চাপ নাই। এটা খুবই স্পষ্ট আমাদের কাজগুলো কি হচ্ছে, আমরা কি করছি, কোথায় কোথায় আমাদের দু একটা ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি সেই মিস্টেক থেকে সরে এসে মিস্টেকগুলো রেকটিফাই করতে, এগুলো আমরা চেষ্টা করছি। এবং আমরা সবাইকে আহ্বানও জানাচ্ছি যে আমাদের ভুল থাকলে, ত্রুটি থাকলে আমাদের
কাজে এমন কোনো ঘাটতি থাকলে আপনারা সমালোচনা করেন। জনগণের সহযোগিতা কেমন পাচ্ছেন? ভালো, খুবই ভালো। জানতে চাই আগামী 100 দিনের কি পরিকল্পনা? আগামী 100 দিনে আমরা মোটামুটি একটা আউটলাইন কিন্তু স্যার দিয়েছেন, প্রফেসর ইউনূস দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে আমরা দেখতে চাচ্ছি যে ইলেকশন কমিশন যেহেতু আমরা ফর্ম করেছি, তারাও তাদের কাজগুলো খুব দ্রুত করার চেষ্টা করবে। বিশেষ করে আমি যেটা বলছিলাম ভোটার লিস্টের কাজগুলো খুব দ্রুত করা, এগুলো। এবং তারপরে যখন আমরা এই কাজগুলো পাবো, এই রিফর্মের কাজগুলো যখন আমরা পাবো, রিফর্মের রিপোর্টগুলো, সেগুলো নিয়ে একটা আগামী 100 দিনে কনসালটেশনটা হবে সবার সাথে। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বলা না বলাতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ নাগরিক টিভি, আপনাকেও ধন্যবাদ। আমরা মনে করি যে নাগরিক টিভি বাংলাদেশের সামনে যে রিফর্ম হবে সেগুলোতে নাগরিক টিভিও কন্ট্রিবিউট করতে পারবে, ভালো ভালো ডিবেট তৈরি করতে পারবে। ডিবেটটা আমাদের দরকার খুব, এই সোসাইটিতে খুব সবাইকে সমস্ত মানুষগুলোকে নিয়ে এসে সব বিরুদ্ধ মতকে এক এনে আমরা একটা ডিবেট করে যাতে আমরা একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড করতে পারি, এটা ভালো সুন্দর ভবিষ্যতের দিকে যেন এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকের মতো বলা না বলা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।